This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ায় বেলগাছিয়ায় আরো একটা বাড়ি ভেঙে পড়েছে। পিসিআর ছবি দেখাবে, ছবিটা দেখুন। হাওড়ার বেলগাছিয়ায় আরো একটা বাড়ি ভেঙে পড়েছে। শুক্রবারের পর রবিবার ফের বাড়ি ভেঙে পড়ছে। পরপর রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই অনেকেই গৃহহীন, জল সংকট, অস্তিত্ব সংকটে পড়েছেন আমজনতা। ছবিটা একবার দেখুন, আজকের ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, হাওড়ার বেলগাছিয়ার ছবি। আরো একটা বাড়ি ভেঙে পড়েছে। 3 দিন পেরিয়ে 4 দিন অতিক্রান্ত হতে চলেছে এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে ভাঙন বা ফাটল তা কিন্তু ধসের আকার নিয়েছে এবং একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। কিছুক্ষণ আগেই এই সামনের নীল বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি, ফাটল ধরা বাড়ি, সেখান থেকে মানুষ যেন খালি করে দেয় এবং তার থেকে দূরে থাকে, সেই মোতাবিক কিন্তু তারা জিনিসপত্র বের করে নিয়েছিলেন। মানুষজন বাড়ির মধ্যে ছিলেন না। কিন্তু ফাটল বা ধসের যে আকার ধারণ করেছে, এখানে একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাচ্ছে এবং এই বাড়িটির ঠিক সামনে ধসের কারণে এই বাড়িটিও হেলে পড়েছে, যা আর কিছুক্ষণ পর হয়তো এটিও ভেঙে পড়ে যাবে। ফলে এখানে 50 থেকে 70টি বাড়ির অবস্থা বিপজ্জনক। এখানকার মানুষজন তারা প্রাণের ভয় অন্যত্র গিয়ে রয়েছেন। কেউ স্কুলে রয়েছেন, কেউ বা সামনের ক্লাবে রয়েছেন। প্রশাসনের কাছে আবেদন করছেন যে ভেঙে যাওয়া ঘর সারিয়ে দেওয়া হোক বা তাদের একটা বাসস্থানের ব্যবস্থা করা হোক। প্রশাসনের কোনো নজরদারি নেই এই মুহূর্তে। সব দিক থেকেই সমস্যায় পড়েছে এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার মানুষজন। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুব্রত, TV9 বাংলা। এটা আজকের ছবি সুব্রত তুলে ধরলো, পাশাপাশি গত শুক্রবারের ছবিটাও দেখাবে পিসিআর। দুটো ছবি আমরা একসঙ্গে দেখানোর চেষ্টা করব পরবর্তী সময়ে। দেখুন, এটা হচ্ছে গত শুক্রবারের ছবি। শুক্রবার দিন এই হাওড়ার বেলগাছিয়ায় একটি বাড়ি ভেঙে পড়ে। আমরা যে ছবি দেখাচ্ছি শুক্রবারের ছবি এবং আজকের ছবি, দুটো বাড়ি ভেঙে পড়েছে। প্রশাসনের কর্তারা যাচ্ছেন, তারা ঘোষণা করছেন বাড়িগুলো ছেড়ে অন্যত্র চলে যেতে। এই ঘোষণাটুকুই কি একমাত্র দায়িত্ব প্রশাসনের, নাকি বাকি দায়িত্ব প্রশাসন পালন করছে? স্পট থেকে রয়েছেন সুব্রত, আমাদের সহকর্মী। সুব্রত, দেখো শুভজিৎ, একেবারে ছবিটা প্রথমে তোমাকে আরেকবার দেখাবো। আমি আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো সেই ছবিটা দেখাতে। গত বৃহস্পতিবার শুক্রবারের পর আবার এখানে কিন্তু বাড়ি ভেঙে গিয়েছে। ধসের আকার যা ধারণ করছে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এর ফলেই কিন্তু একের পর এক বাড়িতে ফাটল ধরেছিল এবং সেই ফাটল থেকেই কিন্তু এই ভেঙে পড়ার ঘটনা ঘটছে। যদিও এই ভেঙে পড়ার মুহূর্তে এই বাড়িতে কেউ ছিল না, তাই জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু যদি কেউ থাকতো তা বলাই বাহুল্য যে কি ঘটতে পারতো। পাশাপাশি এর পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিও কিন্তু হেলে পড়েছে। এটি যেমন একেবারে ভূলণ্ঠিত হয়ে পড়েছে, একেবারে ম্যাস্ট হয়ে গেছে, ওর পাশেরটাও কিন্তু হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে এটাও ভেঙে পড়ে যেতে পারে। অন্যদিকে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু এখনও ময়লা ফেলার কাজ চলছে। মানুষের যে বাধা, সেই বাধা উপেক্ষা করেই কিন্তু প্রশাসনের তরফ থেকে ময়লা ফেলা হচ্ছে। ভারী ভারী ডাম্পারগুলোকে নিয়ে এখানে ফেলা হচ্ছে এবং এই যে বাড়িটি ভেঙে গিয়েছে, এই বাড়ির যারা মালিক বা বাড়িতে যারা বসবাস করতেন, তারা এই মুহূর্তে এখানে পাশেই কিন্তু সুব্রত, তুমি ছবি দেখাচ্ছ, সূর্যেন্দু ছবি দেখাচ্ছে, যত দূর ক্যামেরা লেন্স পৌঁছচ্ছে একজন প্রশাসনিক আধিকারিককে আমরা দেখতে পেলাম না। কোথায় তারা কি শুধুমাত্র এসে ঘোষণা করে খালাস, দায়িত্ব শেষ হয়ে যাবে? 50টার বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা কোথায়? এই মানুষগুলোকে নির্দিষ্ট জায়গায়, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তো প্রশাসনের। সুব্রত, কোথায় প্রশাসনিক আধিকারিকরা? দেখো একেবারেই দেখো, প্রশাসনের আধিকারিকদের এখনো পর্যন্ত কোনো দেখা নেই। যারা বাড়ি ভেঙে গিয়েছে আমি তো তাদের সঙ্গে কথা, আপনাদের বাড়িটা তো ভেঙে পড়েছে, হ্যাঁ, কিভাবে রয়েছেন এখন? কোথায়? বাইরে আছি, সব বাল বাচ্চা নিয়ে বাইরে আছি, রাস্তাঘাটে। কোথায় থাকবেন আগামী ভবিষ্যৎ? আর কোথায় থাকবো? এখানে থাকবো। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল বাড়ি ভেঙে যাওয়ার পর? এখন তো কই আসলো না, দেখি কে আসে এখন। কি বলবেন প্রশাসনকে? আসলে তারপর না কি বলবো। আরে যারা নির্বাচনের আগে বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়ায়, বলে পাশে থাকবো, কাছের মানুষ, কোথায় তারা? সেই নেতারা জিজ্ঞাসা করো, কোথায় বিধায়ক? বাড়ি ঘর সমান। যে নেতারা ভোটের সময় হাত জোড় করে ভোট চাইতে আসে, তারা এখন আসছে? এসেছে, এসে দেখে চলে গেছে, এখন কিছু বললো না। কোনো কাজ হয়েছে তাতে? না। খাচ্ছেন কি? খাচ্ছি, ওই ক্লাবে দিচ্ছে, যা খাওয়া দিচ্ছে খেয়ে নি, আর কি করবো। না, ওনাদের এখান থেকে সরে যেতে, সুব্রত ওনাকে জিজ্ঞাসা করো, সরে যেতে বলা হয়েছে, কিন্তু যাবেটা কোথায়?
আপনাদের তো এখানে বাড়ি ফাটল ধরেছিল, প্রশাসনের তরফ থেকে বলেছে এখান থেকে সরে যেতে, কিন্তু সরে গেলে হবে? আপনারা যাবেন কোথায়, থাকবেন কোথায় একটু বলুন। আমরা সাথে বললো সরে যেতে, আমরা সরবো, এখানেই থাকবো। একটু আমি আরেকটু কথা বলে নেবো। কথা বলো। এখানকার মহিলা যাদের এই ঘর ভেঙে গেছে, মাথার ছাদ চলে গেছে, এইখানে ঘুমাবো, কোথায় যাব? আমাদের কিছু নেই। এইভাবে চলতে পারে? হ্যাঁ, এইখানেই থাকবো, এইখানে চাপা দিয়ে মরবো না, একটা ব্যবস্থা করে দিচ্ছে, ততদিন তো আমরা এখানে তিরপল ঘিরেই থাকবো। পরিবারে কতজন সদস্য? আমরা অনেকজন সদস্য আছি। এইভাবে ত্রিপল টাঙিয়ে আপনারা রাস্তায় থাকবেন? হ্যাঁ, কি করবো আমরা এইভাবে? বাচ্চাদের যারা ভোটের সময় ভোট দিতে আছে হাত জোর করে, তারা কি আসছে, দেখা হচ্ছে, বাড়ি ভেঙে গেছে বলেছে? আসছে, চলে যাচ্ছে, কিছু বলছে না। কি চাইছেন এই মুহূর্তে? আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিন, আমাদের ঘর বাড়ি যাতে যেরকম ছিল, যদি এখানেও যদি না দেয়, অন্য জায়গায় কোথাও একটা ব্যবস্থা করে দিই, যাতে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতে পারি। কি মনে হচ্ছে 4 দিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না? বাচ্চাকে কোলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছে, বুঝতে পারছি না, এখন সবাই তো আসছে, দেখে সুব্রত বাচ্চাকে কোলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছে, ওখানে এখনো পর্যন্ত বিধায়কের দেখা নেই। একবার করে যাচ্ছেন পরিযায়ী পাখির মতন, দু একটা কথা বলছেন, তারপরে চলে যাচ্ছেন। এই মানুষগুলো বাচ্চা কোলে নিয়ে কোথায় যাবে? কেন কোনো রকম ক্যাম্পের ব্যবস্থা করা হয়নি? এই যে নেতারা আসছে, দু একটা কথা বলছে, আশ্বাস দিচ্ছে, চলে যাচ্ছে। আপনাদের ব্যবস্থা আগামী দিনে কি হতে চলেছে, কোথায় যাবেন? একটা ঘর দাও, বাচ্চা নিয়ে থাকবো। কি বলবেন বলুন? বলছি কি বলবো, আমাদের ঘর চাই, আর কি বলবো, এইখানেই থাকবো আমরা। এই যে আপনাদের ঘর ভেঙে গেছে তো? হ্যাঁ, ঘর ভেঙে গেছে। এখন কোথায় থাকবেন? কত থাকবো? এই তো রাস্তা पर থাকবো, আর কত থাকবো? এই তো রাস্তা पर পানি বিছা के बैठा तो उधर टाइम पास करता, रात के यहाँ पर ही থাক। একেবারে দেখো শুভজিৎ, তারা বলছে যে আমরা এখানেই থাকবো, আমরা এখান থেকে কোথাও যাব না, যতক্ষণ না প্রশাসন আমাদেরকে কোনো বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে আমরা যাব না। পাশেই এখানে খাবার দাবারের একটা ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে খিচুড়ি এনে তারা খাচ্ছে, এবং এখানে ত্রিপল টাঙিয়ে তারা রয়েছে, রাত্রিরেও থাকবেন। এবং সুব্রত, তুমি তো একদম ডাম্পিং গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছো। এই যে গরিব মানুষগুলো রাস্তায় নেমে এসে ত্রিপল বিছিয়ে রয়েছেন, এই জায়গাটাও তো বিপজ্জনক, এই জায়গাতেও তো ধস নামতে পারে। একেবারেই দেখো, এই যে শাল বল্লভ দিয়ে রেখেছে, এখানে মাটিতে ধস নেমে গেছে, যে কোনো মুহূর্তে এটাও কিন্তু ধসে তলিয়ে যেতে পারে। বড় বড় ফাটল ধরেছে। এই যে ডাম্পিং গ্রাউন্ডের যে ব্যারিকেড বা এখানে নিকাশি নালার যে ব্যারিকেড ওয়াল, সেই ওয়ালেও কিন্তু ব্যাপক ভাঙন ধরেছে, যে কোনো সময় কিন্তু এটা তলিয়ে যেতে পারে। এবং পাশাপাশি এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোতেও কিন্তু ধসে যাচ্ছে এবং ভেঙে পড়ছে। সেই ছবিও তোমাকে দেখালাম, ভয়ঙ্কর ছবি। এবং এখানকার মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা পাশেই রয়েছে। তারা বলছে প্রশাসনের লোকজন ভোটের সময় আসলেও এখন আসছেন, দেখা করছেন, চলে যাচ্ছেন, কিন্তু 4 দিনেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এখানে কল রয়েছে, পানীয় জলের ব্যবস্থা নেই, 2-3টি করে জলের গাড়ি দিচ্ছে হাওড়া পুরসভা, কলকাতা মিউনিসিপ্যালিটি এবং কন্যাগর পুরসভা থেকে, সেই জল কিন্তু পর্যাপ্ত নয়। পাশাপাশি এই যে বাড়ি ভেঙে পড়েছে, মানুষের আতঙ্ক, চোখে মুখে ছাপ কিন্তু একেবারে স্পষ্ট। তারা কিভাবে আগামী দিনে কোন দিকে যাবেন তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশে এখানে দিন কাটাচ্ছেন মানুষজন। তারা চাইছেন প্রশাসনের তরফ থেকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে তাদের এই করুণ অবস্থার ছবিটা যেন বদলাতে পারে। সুব্রত, বাজেটে এই যে বরাদ্দ করা হয়, কারিগরি বরাদ্দ করা হয় বিভিন্ন দপ্তরে, অসামরিক প্রতিরক্ষা দপ্তর মানে সিভিল ডিফেন্স কিংবা বিপর্যয় মোকাবিলা দপ্তর, তাদের কোনো টিমকে ওখানে দেখতে পাচ্ছ কি? তারা কি ওখানে আছেন, নাকি গুটি কয়েক পুলিশ কর্মী আর কেউ যাচ্ছেন, অ্যানাউন্সমেন্ট করে ওখান থেকে চলে যাচ্ছেন? একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন অ্যানাউন্স করছেন, দূরে সরে যেতে বলছেন, কিন্তু যাবেন কোথায়? মানুষ কিছু বুঝে উঠতে পারছে না। সিএসসির তরফ থেকে এই মুহূর্তে বিদ্যুতের লাইন সংযোগের কাজ চলছে। পাশাপাশি এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন যারা চাইছেন দ্রুত তাদের এই ঘরের ব্যবস্থা করা যায়। জটলা কিসের? এই মুহূর্তে কিন্তু দেখো এখানে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এসছেন। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। এরা বাংলাদেশি বা রোহিঙ্গা, এরা ভারতবর্ষের কেউ নয়, সেই চিন্তায় তৃণমূল চিন্তিত। আর অক্সফোর্ডে ওই মদ বিক্রি কোম্পানির যে মালিক, তার অনুষ্ঠানে আর পশ্চিমবঙ্গের সব থেকে বড় মদ ব্যবসায়ী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি তো মদের ব্যবসা করেন। পশ্চিমবঙ্গ সরকারের ব্যবসা তো মদ বেচা। দুটো মদ কোম্পানির মালিক, কেউ ভালো ইংরেজি, কেউ খারাপ ইংরেজিতে আলোচনা করতে গেছেন, আর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে নিয়ে এসছেন, যারা একে অপরকে জেলে পুরে দেবার তাল করতো বা জেলে পুরে দিয়েছিল। দাদা, এখানকার প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তারা চাইছে, প্রশাসন আসছে, খালি দেখছে, চলে যাচ্ছে, ভোটের সময় আসছে, হাত জোর করছে। কি বলবেন? পরিদর্শন তো করলেন, কেমন দেখলেন? মানুষজন অসহায়, কি বলবেন? দেখুন, মানুষের বদলা নেবেই। আজকে যে বাড়িগুলো ভেঙে গেছে, 100-র ওপরে বাড়ি ভেঙেছে, 1000 খানেকের মতো মানুষ গৃহহীন।
তারা একটা ছোট্ট ঘরের মধ্যে 6-8 জন সংসারকে নিয়ে থাকে। আমি নিজে হাওড়ার ছেলে, এই মাটিটা আমার। যে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে এই শিবপুর, সেটা আমার বিধানসভা, আমি এই বিধানসভার ভোটার। যেভাবে কর্পোরেশনের ইলেকশনকে বন্ধ করে দিয়ে, কারণ যেই তৃণমূলের কাউন্সিলর প্রার্থী হবে, বাকি অন্য যে প্রার্থী হতে চায় তৃণমূলের ক্রিমিনাল, তারা একে অপরকে খুনোখুনি করবে এবং ভোট হলেও এরা হেরে যাবে। আর যে কটা জায়গায় কাউন্সিলর রয়েছে অন্যান্য জায়গায়, অন্য জেলায়, তাদের কাজ হচ্ছে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট বেচা আর বসে গেলে ববি হাকিমকে পাঠিয়ে মিথ্যে কথা বলা। 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, প্রশাসনের কাজ এখানে পাত্তা নেই কারোর। এখানে শিবপুরের তৃণমূলের বিধায়ক মনোজ, সে এসেছে না। এখানে হাওড়ার এমপি, যিনি খেলাধুলো করতেন, খেলা হবে পাল্লায় পড়ে ঢুকে গেছেন, আর এমন খেলা হচ্ছে বেরোতে পারছে না। উনি চারানা পয়সা তুলতে গেলেই টুপি পরা এখানে নেতা আছে অরূপ রায়, যে সিম্বল দিয়ে সবাইকে টুপি পরাবো, সে গুটি গুটি পায়ে ঢোকে ক্রিমিনালের চাষ করে, অবৈধ প্রমোটিং এর চাষ করে। এই লোকটা, যে লোকটা তৃণমূলের আর একটা নেতাকে খুন করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিয়েছে, তাদের দলের লোকেরা বসে। সমবায় মন্ত্রী ছিল, সেইখান থেকে হাওড়া ব্যাটরা থেকে শুরু করে যা যা কোঅপারেটিভ ছিল সেখানে প্রভূত দুর্নীতি করেছে। এই দুর্নীতির মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অরূপ রায়, এ সারা হাওড়ার মানুষেরা বলে। তিনি জানেন, তিনি তাদের টিমে লোকজনকে নিয়ে এই প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের সমস্ত টাকা চুরি করিয়েছেন। 100-র ওপরে বাড়ি ভেঙে গেছে, 1000 খানেক মানুষ গৃহহীন, খেতে পাচ্ছেন না। আমি একটু আগে যখন ঢুকলাম তখন আর একটা দিক ধসে গেল। অপরিকল্পিতভাবে তৈরি ভ্যাটে নিচে মিথেন গ্যাস জন্মায় বৈজ্ঞানিক পদ্ধতিতে। সুব্রত নজর রাখো, নজর থাকবে। আমরা গতকাল থেকে যে কথা বলছি, যারা নির্বাচনের সময় বাড়ির সামনে গিয়ে হাত জোর করে বলেন আমরা কাজের মানুষ, কাছের মানুষ, পাশে থাকবো, তারা পাশে না থাকলেও আমরা TV9 বাংলা এই মানুষগুলোর পাশে থেকে যাবতীয় ছবি তুলে ধরবো, যাবতীয় খবর তুলে ধরবো, কথা দিচ্ছি আম জনতার স্বার্থে। লন্ডনে মুখ্যমন্ত্রী 6 দিনের সফর, ঠাসা কর্মসূচি। গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে আজ হিথ্রো বিমানবন্দরে নেমেছেন তিনি। লন্ডনে মুখ্যমন্ত্রীর কি কি প্রোগ্রাম থাকছে, তার এই সফরে বাংলার জন্য আমরা কি কি আশা করতে পারি, সবকিছু আমরা আপনাদের জানাবো। মুখ্যমন্ত্রীর বিলেত যাত্রা সব খবর, সব ছবি সবার আগে আপনারা TV9 বাংলায় দেখতে পাবেন। খবর দেবেন অনির্বাণ চৌধুরী, ছবি দেখাবেন তুষার ঘটক। একসময় ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা। আজও এ শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসব স্মৃতি। শিক্ষা সংস্কৃতি থেকে ব্যবসা বাণিজ্য, ব্রিটেনের সঙ্গে বরাবরই কলকাতার নিবিড় যোগাযোগ। গত মাসে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে হাজির ছিলেন বিলেতের প্রতিনিধিরা। শিল্প সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বানানো নিয়ে মৌ স্বাক্ষরিত হয়। কৃষি, পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, গবেষণা ও দূষণমুক্ত জ্বালানির ব্যবহারের মতো নানা ক্ষেত্রে তারা বাংলায় কাজ করতে চান বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিনিধিরা। পথ শিশুদের জন্য কলকাতা পুলিশের নবদিশা স্কুলে ফুটবল শেখানো, স্কুল টিচারদের জন্য ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইংরেজি ভাষার প্রশিক্ষণ, সদ্য পাশ করে বেরোনো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে মাইক্রোসফট ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগ। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের পর গত 1.5 মাসে বাংলা ব্রিটেনের হাতে হাত ধরে চলা অনেকটাই এগিয়েছে। আর শিল্প সম্মেলন যেখানে শেষ হয়েছিল, অনেকটা সেখান থেকেই যেন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর। বিমানে ওঠার আগে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টোরে যান মুখ্যমন্ত্রী। সেখানে রাখা দুর্গা প্রতিমার কপালে পরিয়ে দেন লাল টিপ। যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে। আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক।
সোমবার 24শে মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন মঙ্গলবার 25শে মার্চ রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার 26শে মার্চ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকের দিন ঠিক হয়েছে। বৃহস্পতিবার 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী, অংশ নেবেন আলাপচারিতায়। প্রশাসন, উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যে বাংলায় সরকার চালানোর অভিজ্ঞতা অক্সফোর্ডে বলবেন মুখ্যমন্ত্রী। কেলক কলেজের প্রেসিডেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর জনাথন মিশি এবার কলকাতায় শিল্প সম্মেলনে এসেছিলেন। তাঁর আমন্ত্রণেই অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের আয়োজন করা হয়েছে। কেলক কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর ভাষণ অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা করেছে। পরের দিন আগামী শুক্রবার লন্ডন থেকে মুখ্যমন্ত্রী কলকাতা রওনা হবেন বলে ঠিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পারিবারিক বিবাদে রণক্ষেত্র বাঁকুড়ার কতুলপুর। এক ভাইকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। অভিযুক্তর বাড়ি, দোকান ভাঙচুর, উত্তেজিত জনতার ছবিটা একবার দেখুন। পুকুর সংস্কারকে ঘিরে শরিকি বিবাদে তুমুল উত্তেজনা, যে ছবি আমরা দেখাচ্ছি। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা, তার দোকানে ভাঙচুর করা হয়। জনরোষ বোধহয় এটাকেই বলে, যে ছবি আপনারা দেখছেন। পাশাপাশি আরো একটা ছবি, ঠিক এই ঘটনার পর খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। তারা কোনো মতে পরিস্থিতি আয়ত্তে আনে। দোকানওয়ালা যে বলছে পয়সা কত দেবো নি, ও বলছে কেন করলে কি হবে, মাছ ছেড়ে খাবো তো। বলে ওই দোকান থেকে পেট্রোল নিয়ে যে ছেলেটার গায়েতে পেট্রোল মেরে 1.5 লাখ দিয়ে ধরে দিয়েছে। ওর কাকার ছেলের গায়ে। হ্যাঁ হ্যাঁ, দোকানটা ভাঙচুর, পাবলিক এসে না থাকতে পেরে, ছেলেটার অবস্থা না দেখতে পেরে হয়তো এই সামনেটা ভেঙে দিয়েছে।